1939 সালে কলকাতা যাই বেড়াতে, শহীদ সাহেবের সাথে দেখা করি। আব্দুল ওয়াসেক সাহেব আমাদের ছাত্রদের নেতা ছিলেন, তার সাথেও আলাপ করে তাকে গোপালগঞ্জতে আসতে অনুরোধ করি। শহীদ সাহেবকে বললাম, গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব। খন্দকার শামসুদ্দিন সাহেব এমএলএ তখন মুসলিম লীগে যোগদান করেছেন, তিনি সভাপতি হলেন ছাত্রলীগের, আমি হলাম সম্পাদক, মুসলিম লীগ গঠন হলো। একজন মোক্তার সাহেব সেক্রেটারি হলেন, অবশ্য আমিই কাজ করতাম। মুসলিম লীগ ডিফেন্স কমিটি একটা গঠন করা হলো, আমাকে তার সেক্রেটারি করা হলো। আমি আস্তে আস্তে রাজনীতির মধ্যে প্রবেশ করলাম। আব্বা আমাকে বাধা দিতেন না, শুধু বলতেন লেখাপড়ার দিকে নজর দিবে। লেখাপড়ায় আমার একটু আগ্রহ তখন হয়েছে, কারণ কয়েক বছর অসুস্থতার জন্য নষ্ট করেছি। স্কুলেও আমি ক্যাপ্টেন ছিলাম, খেলাধুলার দিকে আমার খুব ঝোঁক ছিল। আব্বা আমাকে বেশি খেলতে দিতে চাইতেন না, কারণ আমার হার্টের ব্যারাম হয়েছিল। আমার আব্বা ভালো খেলোয়াড় ছিলেন, তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন, আর আমি মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম। আব্বার টিম ও আমার টিমে যখন খেলা হতো তখন জনসাধারণ খুব উপভোগ করত। আমাদের স্কুল টিম খুব ভালো ছিল, মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল তাদের এনে ভর্তি করাতাম এবং বেতন ফ্রি করে দিতাম। 1940 সালে আব্বার টিমকে আমার স্কুল টিম প্রায় সকল খেলায় পরাজিত করলো। অফিসার্স ক্লাবে টাকার অভাব ছিল না, খেলোয়াড়দের বাইরে থেকে আনতো, সবই নাম করা খেলোয়াড়। বৎসরের শেষ খেলায় আব্বার টিমের সাথে আমার টিমের 5 দিন ড্র হয়। আমরা তো ছাত্র, 11 জনই রোজ খেলতাম, আর অফিসার্স ক্লাব নতুন নতুন প্লেয়ার আনতো। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আব্বা বলল, কাল সকালেই খেলতে হবে, বাইরের খেলোয়াড়দের আর রাখা যাবে না, অনেক খরচ। আমি বললাম, আগামীকাল সকালে আমরা খেলতে পারবো না, আমাদের পরীক্ষা। গোপালগঞ্জ ফুটবল ক্লাবের সেক্রেটারি একবার আমার আব্বার কাছে আর একবার আমার কাছে কয়েকবার হাঁটাহাঁটি করে বললেন, তোমাদের বাপ ব্যাটার ব্যাপার, আমি বাবা আর হাঁটতে পারি না। আমাদের হেডমাস্টার তখন ছিলেন বাবু রসরঞ্জন সেনগুপ্ত, আমাকে তিনি প্রাইভেটও পড়াতেন। আব্বা হেডমাস্টার বাবুকে খবর দিয়ে আনলেন, আমি আমার দলবল নিয়ে একটা গোল পোস্টে আর আব্বা তার দলবল নিয়ে অন্য গোল পোস্টে। হেডমাস্টার বাবু বললেন, মুজিব, তোমার বাবার কাছে হার মানো, আগামীকাল সকালে খেলো, তাদের অসুবিধা হবে। আমি বললাম, স্যার, আমরা সকলেই ক্লান্ত, 11 জনই সারা বছর খেলেছি, সকলের পায়ে ব্যথা, 2-4 দিন বিশ্রাম দরকার, নতুবা হেরে যাব। এবছর তো একটা খেলাও আমরা হারি নাই। আর এজেড খান শিল্ডের এই শেষ ফাইনাল খেলা। এজেড খান এসটিও ছিলেন, গোপালগঞ্জেই মারা যান। তার ছেলেদের মধ্যে আমির ও আহমদ আমার বাল্যবন্ধু ও সাথী। আমির ও আমি খুব বন্ধু ছিলাম। আমিরুজ্জামান খান এখন রেডিও পাকিস্তানে চাকরি করেন। ওর বাবা মারা যাওয়ার পরে যখন গোপালগঞ্জ থেকে চলে আসে তখন ওর জন্য আমি খুব আঘাত পেয়েছিলাম। হেডমাস্টার বাবুর কথা মানতে হলো। পরের দিন সকালে খেলা হলো, আমার টিম আব্বার টিমের কাছে 1 গোলে পরাজিত হলো। 1941 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিব। পরীক্ষায় পাশ আমি নিশ্চয়ই করব, সন্দেহ ছিল না। রসরঞ্জন বাবু ইংরেজি শিক্ষক, আমাকে ইংরেজি পড়াতেন, আর মনোরঞ্জন বাবু অঙ্কের শিক্ষক, আমাকে অঙ্ক করাতেন। অঙ্ককে আমার ভয় ছিল, কারণ ভুল করে ফেলতাম। অঙ্কের জন্যই বোধহয় প্রথম বিভাগ পাবো না। পরীক্ষার একদিন পূর্বে আমার ভীষণ জ্বর হলো এবং মামস হয়ে গলা ফুলে গেল। 104 ডিগ্রি জ্বর উঠেছে। আব্বা রাত ভর আমার কাছে বসে রইলেন। গোপালগঞ্জ টাউনে সকল ডাক্তারই আনালেন, জ্বর পড়ছে না। আব্বা আমাকে পরীক্ষা দিতে নিষেধ করলেন। আমি বললাম, যা পারি শুয়ে শুয়ে দেব, আমার জন্য বিছানা দিতে বলেন। প্রথম দিনে বাংলা পরীক্ষা, সকালের পরীক্ষায় মাথায় তুলতে পারলাম না, তবু কিছু কিছু লিখলাম। বিকালে জ্বর কম হলো, অন্য পরীক্ষা ভালোই হলো, কিন্তু দেখা গেল বাংলায় আমি কম মার্কস পেয়েছি, অন্যান্য বিষয়ে দ্বিতীয় বিভাগের মার্কস পেয়েছি। মন ভেঙে গেল। তখন রাজনীতি শুরু করেছি ভীষণ ভাবে, সভা করি, বক্তৃতা করি, খেলার দিকে আর নজর নেই, শুধু মুসলিম লীগ আর ছাত্রলীগ। পাকিস্তান আনতেই হবে, নতুবা মুসলমানদের বাঁচার উপায় নেই। খবরের কাগজ আজাদ, যা লেখে তাই সত্য বলে মনে হয়। পরীক্ষা দিয়ে কলকাতায় যাই, সভা সমাবেশে যোগদান করি, মাদারীপুর যেয়ে মুসলিম ছাত্রলীগ গঠন করি, আবার পড়তে শুরু করলাম। পাশ তো আমার করতে হবে। শহীদ সাহেবের কাছে এখন প্রায় যাই, তিনিও আমাকে স্নেহ করেন। মুসলিম লীগ বললে গোপালগঞ্জে আমাকে বোঝাতো, যুদ্ধের সময় দেশের অবস্থা ভয়াবহ। এই সময় ফজলুল হক সাহেবের সাথে জিন্নাহ সাহেবের মনোমালিন্য হয়।
হক সাহেব জিন্নাহ সাহেবের হুকুম মানতে রাজি না হওয়ায় তিনি মুসলিম লীগ ত্যাগ করে নয়া মন্ত্রিসভা গঠন করলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে। মুসলিম লীগ ও ছাত্রকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আমিও ঝাঁপিয়ে পড়লাম। এই বছর আমি দ্বিতীয় বিভাগে পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেলে থাকতাম। নাটোর ও বালুরঘাটে হক সাহেবের দলের সাথে মুসলিম লীগের মনোনীত প্রার্থীদের 2টা উপনির্বাচন হয়। আমিও দলবল নিয়ে সেখানে হাজির হলাম এবং অক্লান্ত পরিশ্রম করলাম শহীদ সাহেবের হুকুম মতো। একটা ঘটনার দিন তারিখ আমার মনে নাই, 1941 সালের মধ্যেই হবে। ফরিদপুর ছাত্রলীগের জেলা কনফারেন্স, শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, ইব্রাহিম খাঁ সাহেব। সে সভা আমাদের করতে দিল না, 144 ধারা জারি করলো। কনফারেন্স করলাম হুমায়ুন কবির সাহেবের বাড়িতে। কাজী নজরুল ইসলাম সাহেব গান শোনালেন। আমরা বললাম এই কনফারেন্সে রাজনীতি আলোচনা হবে না, শিক্ষা ও ছাত্রদের কর্তব্য সম্বন্ধে বক্তৃতা হবে। ছাত্রদের মধ্যেও 2টা দল হয়ে গেল। 1942 সালে আমি ফরিদপুর যেয়ে ছাত্রদের দলাদলি শেষ করে ফেলতে সক্ষম হলাম এবং পাকিস্তানের জন্যই যে আমাদের সংগ্রাম করা দরকার একথা তারা স্বীকার করলেন। তখন মোহন মিয়া সাহেব ও সালাম খান সাহেব জেলা মুসলিম লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। 1942 সালে মিস্টার জিন্নাহ আসবেন বাংলাদেশে প্রাদেশিক মুসলিম লীগ সম্মেলনে যোগদান করার জন্য। সম্মেলন হবে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায়। আমরা ফরিদপুর থেকে বিরাট এক কর্মী বাহিনী নিয়ে রওনা করলাম। ছাত্রলীগ কর্মী বেশি ছিল। সৈয়দ আকবর আলী সাহেবের বাড়িতে অভ্যর্থনা কমিটির অফিস করা হয়েছিল। আমি প্রায় সকল সময় শহীদ সাহেবের কাছে কাছে থাকতে চেষ্টা করতাম। আনোয়ার হোসেন তখন ছাত্রদের অন্যতম নেতা ছিলেন। তার সাথে কলকাতায় আমার পরিচয় হয়। শহীদ সাহেব আনোয়ার সাহেবকে খুব ভালোবাসতেন। ছাত্রদের মধ্যে 2টা দল ছিল। চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীও তখন ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন। ওয়াসেক সাহেব ও ফজলুল কাদের চৌধুরীর সাথে গোলমাল লেগেই ছিল। ওয়াসেক সাহেব ছাত্রদের রাজনৈতিক পিতা ছিলেন বললে অন্যায় হবে না। বহুদিন তিনি অল বেঙ্গল মুসলিম লীগ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্র জীবন শেষ করেছেন বোধহয় 15 বছর পূর্বে। তবুও তিনি পদ ছাড়বেন না। কেউ তার মতের বিরুদ্ধে কথা বললেই তিনি বলতেন, কে হো তুমি? তুমি তো ছাত্রলীগের সদস্য বা কাউন্সিলর নও, বের হয়ে যাও সভা থেকে। প্রথমে কেউ কিছু বলতো না, তাকে সম্মান করে। প্রথম গোলমাল হয় বোধহয় 1941 বা 1942 সালে চুঁচুড়া সম্মেলনে। ফজলুল কাদের চৌধুরী ও আমরা ভীষণভাবে প্রতিবাদ করলাম। শেষ পর্যন্ত শহীদ সাহেবের হস্তক্ষেপে গোলমাল হলো না। আমি ও আমার সহকর্মীরা ফজলুল কাদের চৌধুরীর দলকে সমর্থন করে বের হয়ে এলাম। তখন সাদেকুর রহমান এখন সরকারের বড় চাকরি করেন। প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে আনোয়ার হোসেন সম্পাদক হন। বগুড়া সম্মেলনে আমরা উপস্থিত হয়েও সভায় যোগদান করি না, কারণ অল ইন্ডিয়া মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মাহমুদাবাদের রাজেশ সাহেব ওয়াদা করলেন শীঘ্রই তিনি অ্যাডহক কমিটি নির্বাচন করে দিবেন। অ্যাডহক কমিটি করলেন সত্য, তবে তা কাগজপত্রেই রইলে। এই সময় ইসলামিয়া কলেজে আমি খুব জনপ্রিয়তা অর্জন করেছি। অফিসিয়াল ছাত্রলীগের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে তাদের পরাজিত করলাম। ইসলামিয়া কলেজে ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র। পরের বছরও 1943 সালে ইলেকশনে আনোয়ার সাহেবের অফিসিয়াল ছাত্রলীগ পরাজিত হলো। তারপর আর 3 বছর কেউই আমাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইলেকশন করে নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলেজ ছাত্র ইউনিয়নের ইলেকশন হতো। আমি ছাত্র নেতাদের নিয়ে আলোচনা করে যাদের ঠিক করে দিতাম তারাই নমিনেশন দাখিল করত, আর কেউ করতো না, কারণ জানতো আমার মতের বিরুদ্ধে কারো জিতবার সম্ভাবনাও ছিল না। জহিরুদ্দিন আমাকে সাহায্য করত। সে কলকাতার বাসিন্দা। ছাত্রদের উপর তার যথেষ্ট প্রভাব ছিল। নিঃস্বার্থ কর্মী বলে সকলে তাকে শ্রদ্ধাও করত। চমৎকার ইংরেজি, বাংলা ও উর্দুতে বক্তৃতা করতে পারত। জহির পরে ইসলামিয়া কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তবুও আমার সাথে বন্ধুত্ব ছিল। কিছুদিনের জন্য সে কলকাতা ছেড়ে ঢাকায় রেডিওতে চাকরি নিয়ে চলে আসায় আমার খুবই অসুবিধা হয়েছিল। 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। এই সময় আমি প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য হই। জনাব আবুল হাশিম সাহেব মুসলিম লীগের সম্পাদক হন। তিনি সৌরাওয়ার্দী সাহেবের মনোনীত ছিলেন, আর খাজা নাজিমউদ্দিন সাহেবের মনোনীত প্রার্থী ছিলেন খুলনার আবুল কাশেম সাহেব। হাশিম সাহেব তাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হন। এর পূর্বে সৌরাওয়ার্দী সাহেবই সাধারণ সম্পাদক ছিলেন। এই সময় মুসলিম লীগের মধ্যে 2টা দল মাথাচাড়া দিয়ে ওঠে, একটা প্রগতিবাদী দল আর একটা প্রতিক্রিয়াশীল।
শহীদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা মুসলিম লীগকে জনগণের লীগে পরিণত করতে চাই, জনগণের প্রতিষ্ঠান করতে চাই। মুসলিম লীগ তখন জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। জমিদার, জোদ্দার ও খান বাহাদুর নবাবদের প্রতিষ্ঠান ছিল, কাউকেই লীগে আসতে দিত না। জেলায় জেলায় খান বাহাদুরের লোকেরাই লীগকে পকেটে করে রেখেছিল। খাজা নাজিমুদ্দিন সাহেবের নেতৃত্বে 1937 সালের নির্বাচনে ঢাকার এক খাজা বংশের থেকে 11 জন এমএলএ হয়েছিল। 1943 সালে খাজা নাজিমুদ্দিন সাহেব যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি তার ছোট ভাই খাজা শাহাবুদ্দিন সাহেবকে শিল্পমন্ত্রী করলেন। আমরা বাধা দিলাম, তিনি শুনলেন না। শহীদ সাহেবের কাছে আমরা যেয়ে প্রতিবাদ করলাম, তিনিও কিছু বললেন না। সৌরবর্তী সাহেব সিভিল সাপ্লাই মন্ত্রী হলেন। দুর্ভিক্ষ শুরু হয়েছে। গ্রাম থেকে লাখ লাখ লোক শহরের দিকে ছুটেছে শ্রীপুত্রের হাত ধরে। খাবার নাই, কাপড় নাই। ইংরেজ যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করে নিয়েছে। ধান, চাল সৈন্যদের খাওয়াবার জন্য গুদাম জব্দ করেছে। যা কিছু ছিল ব্যবসায়ীরা গুদামজাত করেছে, ফলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা 10 টাকা মনের চাউল 40-50 টাকায় বিক্রি করছে। এমন দিন নাই রাস্তায় লোকে মরে পড়ে থাকতে দেখা যায় না। আমরা কয়েকজন ছাত্র শহীদ সাহেবের কাছে যেয়ে বললাম, কিছুতেই জনসাধারণকে বাঁচাতে পারবেন না, মিছামিছি বদনাম নেবেন। তিনি বললেন, দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা, কিছু লোক তো বাঁচাতে চেষ্টা করব। তিনি রাতারাতি বিরাট সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট গড়ে তুললেন, কন্ট্রোল দোকান খোলার বন্দোবস্ত করলেন, গ্রামে গ্রামে লঙ্গরখানা করার হুকুম দিলেন। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানালেন এবং সাহায্য দিতে বললেন। চাল, আটা ও গম বজরায় করে আনাতে শুরু করলেন। ইংরেজের কথা হলো, বাংলার মানুষ যদি মরে তো মরুক, যুদ্ধের সাহায্য আগে, যুদ্ধের সরঞ্জাম প্রথম স্থান পাবে, ট্রেনে অস্ত্র যাবে, তারপর যদি জায়গা থাকে তবে রিলিফের খাবার যাবে। যুদ্ধ করে ইংরেজ আর না খেয়ে মরে বাঙালি। যে বাঙালির কোনো কিছুরই অভাব ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ দখল করে মীর জাফরের বিশ্বাসঘাতকতায়, তখন বাংলার এত সম্পদ ছিল যে একজন মুর্শিদাবাদের ব্যবসায়ী গোটা বিলাত শহর কিনে নিতে পারত। সেই বাংলাদেশের এই দুরবস্থা চোখে দেখেছি যে মা মরে পড়ে আছে, ছোট বাচ্চা সে মরা মার দুধ চাটছে। কুকুর ও মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবার জন্য কাড়াকাড়ি করছে। ছেলে মেয়েদের রাস্তায় ফেলে দিয়ে মা কোথায় পালিয়ে গেছে। পেটের দায়ে নিজের ছেলে মেয়েকে বিক্রি করতে চেষ্টা করছে, কেউ কিনতেও রাজি হয় নাই। বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে, মা বাঁচাও, কিছু খেতে দাও, মরিতে গেলাম আর পারি না, একটু ফ্যান দাও। এই কথা বলতে বলতে ওই বাড়ির দুয়ারের কাছেই পড়ে মরে গেছে। আমরা কি করব? হোস্টেলে যা বাঁচে দুপুরে ও রাতে ভুবুক্ষদের বসিয়ে ভাগ করে দেই, কিন্তু কি হবে এতে? এই সময় শহীদ সাহেব লঙ্গরখানা খোলার হুকুম দিলেন। আমিও লেখাপড়া ছেড়ে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় ঝাঁপিয়ে পড়লাম। অনেকগুলি লঙ্গরখানা খুললাম। দিনে একবার করে খাবার দিতাম। মুসলিম লীগ অফিসে, কলকাতা মাদ্রাসায় এবং আরো অনেক জায়গায় লঙ্গরখানা খুললাম। দিনভর কাজ করতাম, আর রাতে কোনোদিন বেকার হোস্টেলে ফিরে আসতাম, কোনোদিন লীগ অফিসের টেবিলে শুয়ে থাকতাম। আমার আরো কয়েকজন সহকর্মী ছিলেন, যেমন পিরোজপুরের নুরুদ্দিন আহমেদ, যিনি পরে পূর্ব বাংলার এমএলএ হন। নিঃস্বার্থ কর্মী ছিলেন। যদিও তিনি আনোয়ার হোসেন সাহেবের দলে ছিলেন, আমার সাথে এদের গোলমাল ছিল, তবুও আমার ওকে ভালো লাগতো। বেকার হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রফেসর সাইদুর রহমান সাহেব। বহু পরে ঢাকার জগন্নাথ কলেজের প্রিন্সিপাল হন। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। হোস্টেল রাজনীতি বা ইলেকশনে আমার যোগদান করার সময় ছিল না, তবে তিনি আমার সাথে পরামর্শ করতেন। প্রিন্সিপাল ছিলেন ডক্টর IH জুবেরি। তিনিও আমাকে খুবই স্নেহ করতেন। যে কোনো ব্যাপারে তার সঙ্গে সোজাসুজি আলাপ করতাম এবং সত্য কথা বলতাম। শিক্ষকরা আমাকে সকলেই স্নেহ করতেন। আমি দরকার হলে কলেজের অ্যাসেম্বলি হলে দরজা খুলে সভা শুরু করতাম। প্রিন্সিপাল সাহেব দেখেও দেখতেন না। মুসলমান প্রফেসররা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করতেন। হিন্দু ও ইউরোপিয়ান টিচাররা চুপ করে থাকতেন, কারণ সমস্ত ছাত্রই মুসলমান। সামান্য কিছু সংখ্যক ছাত্র পাকিস্তান বিরোধী ছিল, কিন্তু সাহস করে কথা বলতো না।